আজকে ঘটনা শুরুতে তোমাদের বলবো, আজকের ঘটনাটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য। আজকে কিন্তু যারা 18 বছরের নিচে আছো তারা কিন্তু আজকের ঘটনাটা স্কিপ করবে। তাহলে চলো আমরা যাবো সোজা আজকের ঘটনায়। নমস্কার আমার প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে দুর্দান্ত একটা না দুটো ঘটনা নিয়ে। আর দুটো ঘটনাই কিন্তু আমাদের লোমহর্ষক। আজকে কিন্তু কোথাও গিয়েও সত্যি বলছি গায়ে কাটা দেবে। আর যার যার আজকে রাতের ঘুম হবে না তার জন্য কিন্তু আমি আজকে কোনো রকম রিস্ক নেব না, ঠিক আছে? কারণ আজকে কিন্তু রাতের ঘুম উঠছে। তবে চলো আজকে সোজা যাব ঘটনায়। প্রথম ঘটনাটা আমাদের হালি শহর থেকে পাঠায় রিয়া। রিয়া আমাকে ঘটনাটা পাঠায়। তোমরা জানো 31 জানুয়ারি আমার বার্থডে ছিল। ঠিক আমার বার্থডের 2 দিন পর ও আমাকে ফোন করে। ঠিক এরকমই সময় আমাকে ফোন করে যেদিনকে ঘটনা আসেনি। এর মধ্যে একদিন ঘটনা আমি তোমাদেরকে দিইনি কিছু কারণে। সেই দিনকেই আমাকে রিয়া ফোন করে ঘটনাটা শেয়ার করে। আজকে রিয়ার কথা মতো তোমাদেরকে আমি ঘটনাটা তুলে ধরছি। রিয়ার বাড়ি হচ্ছে হালিশহর। রিয়া আমাকে ফোন করে বলে, দিদি ভাই তোমার আমি বিশাল বড় ফ্যান, তোমাকে আমার খুব ভালো লাগে। আমি তোমার ঘটনা প্রচুর পরিমাণে শুনি, এতটাই সংসারের কাজ করতে করতে ঘটনার মধ্যে পুরো ঢুকে যাই। আমার হাজবেন্ড রীতিমতো বলে যে এইবার তুমি ভূতের ঘটনা শুনতে শুনতে ভূত হয়ে যাবে। তো চলো আমি যাব সোজা ঘটনায়। রিয়া বলে, দিদি ভাই আমার এক বান্ধবী আছে যার নামটা আমি হাইট রাখছি। বান্ধবীর বাড়ি হচ্ছে বরানগর। বলে, দিদি ভাই বরানগরে এরকম একটি ফ্ল্যাট আছে যেটা অনেক দিন আগে তৈরি করা। তো সেখানে নতুন এখন প্রচুর মানুষ শিফটিং করছে। তো এরকমই একটি ঘটনা আমার বান্ধবীর সাথে ঘটে যায়। বরানগরে কিন্তু ঠিক যেখানে বিল্ডিংটা রয়েছে তার পাশেই হচ্ছে আমার বান্ধবীর বাড়ি, যেই বান্ধবীর সাথে এই এক্সপিরিয়েন্সটা হয়। তবে হ্যাঁ, প্রত্যেক দিনের মতো বলবো একটা করে লাইক করে দিও, একদম ভুলে গেছিলাম। আর হ্যাঁ, আমি ভুলে গেলেও তোমরা বলবে না, সেটা হচ্ছে ঘটনা শেয়ার করতে। সাথে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর যেই নাম্বারটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ওই নাম্বারে আমাকে কেবলমাত্র হাই লিখে পাঠাও। যদি কোনো ঘটনা থাকে ডিএম অথবা ভয়েস মেসেজ করে আমাকে শেয়ার করো। আর যদি অবশ্যই তোমরা ফোনে কথা বলতে চাও আমাকে জানাও, টাইপিং করে আমি নিজে থেকে কল করে নেবো। এবার যাবো ঘটনায়। আমাদেরকে রিয়া বলে, দিদি ভাই যে বিল্ডিংটা বরানগরে আছে ঠিক তার একদম পাশেই আমার বান্ধবী থাকে। এবার ঘটনা ঘটে ঠিক ওই যে বিল্ডিংটা হচ্ছে 3 তলা। যারা গ্রাউন্ড ফ্লোরে থাকে তারা, আর যারা একদম টপে মানে 3rd ফ্লোরে থাকে তাদের সাথে কোনো রকম কিন্তু ভৌতিক ঘটনা ঘটে না। ঘটে কেবলমাত্র যারা দোতলায় থাকে। দোতলায় একটি কাকু কাকিমা থাকেন, তার সাথে আমাদের যে রিয়ার বান্ধবী তার খুব ভালো একটা সুসম্পর্ক। এবার ঘটে হচ্ছে ঘটনাটা, সেই যে কাকিমা দোতলায় থাকে ওই কাকিমার অ্যাকচুয়ালিও বাড়িতে যত জামা বলো কাপড় বলো শাড়ি সবকিছু দোতলার যে ব্যালকনি রয়েছে সেখানে প্রত্যেক দিন তারা মানে শুকাতে দিয়ে চলে যায়। কারণ ওই যে দোতলায় যারা থাকে তারা কেউ 12:30 থেকে দুপুর 1টার মধ্যে পুরো তাদের রুম ফাঁকা করে দিয়ে তারা বেরিয়ে যায়। এবার বিষয়টা হচ্ছে আমাকে রিয়া বলে যে দিদি ভাই ওই যে দোতলার মধ্যে সিঁড়িতে উঠেই একটা রুম পড়ে। সেই রুমটা বহু বছর ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। ওই রুমে আদেও মানুষ কেউ বাস করে নাকি কেউ জানে না। রুমটা কিন্তু সবসময় লক করা থাকে। তো তার পাশে যে রুমটা আছে সেই রুমেই কিন্তু কাকু কাকিমা থাকে। রিয়ার যে বান্ধবী আছে সেই বান্ধবীর খুব কাছের এক কাকু কাকিমা। এবার রিয়ার বান্ধবী তার বিয়ে বাড়ি যাওয়ার দরকার হয়, অনুষ্ঠান বাড়ি। সে এতটাই আনন্দে মগ্ন হয়ে ওঠে, দেখেছিল ওই যে কাকিমার কোনো একটা শাড়ি সেই ব্যালকনিতে কোনোদিন শুকাচ্ছিল। সেই শাড়িটা ওই বান্ধবীর খুব পছন্দ হয়। ভালো একটা সম্পর্ক থাকার জন্য সেই কাকিমার কাছে চলে যায় ও শাড়িটা চাওয়ার জন্য। আর যখন ও যায় তখন ঘড়িতে বাজে দুপুর 3টে। ও কিন্তু অ্যাকচুয়ালিও
ওর কিন্তু বিষয়টা জানা আছে, কিন্তু ওর মাথা দিয়ে উড়ে গেছে। ওর ওই সময় ভুলে গেছে যে একটার পর কাকু কাকিমা কিন্তু বাড়িতে নেই। হ্যাঁ, হয়তো তোমরা আজকে ফোনের ওপার থেকে যারা ঘটনাটা শুনছো তারা ভাবছো যে এরকম হতে পারে, তারা থাকে না। হ্যাঁ, সেই কাকু কাকিমা 12:30 থেকে 1টার মধ্যে সেই বিল্ডিং ছেড়ে বেরিয়ে যায়। আবার সকালবেলা পরের দিন আসে, এসে বাড়ির যাবতীয় কাজ করে স্নান টান করে আবার তারা বেরিয়ে চলে যায়। 1টার পর থেকে তারা কিন্তু থাকে না, ভোরবেলা আসে। হ্যাঁ, এটা কিন্তু বাস্তব। কারণ এটা আমি এত জোর দিয়ে বলছি তার জন্যই তোমাদের কাছে আমি একটা নিজে থেকে চ্যালেঞ্জ করছি। সেটা হচ্ছে, রিয়া আমাকে বলেছে, দিদি ভাই তোমাকে আমি বরানগরে সেই বিল্ডিংটাই নিয়ে যাব, তবে আমি তোমার সাথে দোতলায় যাব না, তোমাকে তোমাকে আমি নিয়ে যাব, আমি নিচে রাস্তায় থাকবো। আর ওই যে বিল্ডিংটা বরানগরে কিন্তু একদম মেন রোডের পাশে, তুমি ওই বিল্ডিং থেকে রোড দেখতে পারবে, সেখানে কিন্তু ভয় লাগার কোনো বিষয় নেই। কিন্তু যে দোতলায় তুমি যদি যাও তোমার ভয় লাগবে, ভয় পেতে অনিবার্য। আর একটা কথা বলি, 3 তলায় যারা থাকে তাদের কিন্তু বাইরের দিক থেকে সিঁড়ি করা রয়েছে, তাদের সাথে দোতলা ক্রস করে যাওয়ার কোনো প্রসঙ্গই ওঠে না। যারা থাকে একদম নিচে তাদের কোনো সমস্যাই নেই, আর যারা থাকে 3 তলায় তাদেরও কোনো সমস্যা নেই, কারণ তারা কিন্তু রোডের সাইড থেকে বাইরে দিয়ে তারা তাদের মতো বিল্ডিংটা সিঁড়ি করে নেয়। এবার আমি ঘটনাটা বলবো ওখানে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা হচ্ছে, যখন রিয়ার বান্ধবী যায় তো ওর মনে থাকে না যে এখন দুপুর 3টে আর কাকু কাকিমা বাড়িতে নেই। তখনও দেখছে জামা কাপড় কিন্তু ব্যালকনিতে ধোয়া রয়েছে, আর ওখানে না অনবরত ওই প্রত্যেকদিন গেলে দোতলায় জামা কাপড় মেলাই থাকে। ঠিক যখন 12:30 1টা বাজে দুপুর, বেরিয়ে চলে যায়। তো সেরকম ভাবে যখন বান্ধবী যায়, তখন ওখানে যাওয়ার পর ও গিয়ে দেখে যে কাকু কাকিমা যেই ফ্ল্যাটের রুমে থাকে দোতলায়, সেটা কিন্তু বন্ধ। ওই অবস্থায় দেখে ও তাড়াহুড়ো করে, তখন ওর মাথায় আসে যে আরে কাকু কাকিমা তো 1টার পর থাকে না। ও কোনো রকমে ওখান থেকে বাড়ি আসার উদ্দেশ্যে যখন নেমে আসে, তখন হয় ওর সাথে একটা অদ্ভুত ঘটনা। সেই ঘটনাটা হচ্ছে, যেটা একদম গ্রাউন্ড ফ্লোর থেকে দোতলায় যাওয়ার সিঁড়ি, ওই একটা সিঁড়ি, আর ওই দোতলা থেকে আর একটা সিঁড়ি যেটা ডান দিকে চলে গেছে, ওই সিঁড়িটা চলে গেছে একদম একটা গুপ্ত একটা ঘর আছে নিচে আন্ডারগ্রাউন্ডে, ওখানে রিয়ার যে বান্ধবী সে কোনোদিন যায়নি ওই সিঁড়ি দিয়ে। আর ওই সিঁড়িটা অ্যাকচুয়ালি কেউ ব্যবহার করে না, একদম অন্ধকার একটা সিঁড়ি নিচে নেমে গেছে। আর ও ভয়তে যেই সিঁড়ি দিয়ে উপরে উঠেছে, রাস্তায় বেরোনো যায় সেই সিঁড়ি দিয়ে না নেবে ও চলে যায় ঠিক তার ডান দিকে সিঁড়িতে। ভয়টা কেন পায়, আমাদেরকে রিয়া বলে যে দিদি ভাই যখন আমার বান্ধবী দেখে যে বাড়িতে কাকু কাকিমা নেই, তখন ও বুঝতে পারে যে 1টা বেজে গেছে। তা ওই সময় যেতুরি দোতলার ঘরে কেউ থাকে না, ও নেবে ওখান থেকে বেরিয়ে চলে আসবে বলে যখন তাড়াহুড়ো করে, তখন ঠিক দোতলা দিয়ে আমি প্রথমেই বলেছি উঠেই কিন্তু একটা ডান সাইডে যেখান থেকে সিঁড়িটা আছে ওখানে একটা রুম রয়েছে, যেই রুমটা কেউ আজ পর্যন্ত খোলা দেখেনি, লক করা। তো সেই রুমটায় যে একটা অদ্ভুত ও শব্দ পায়, ও শব্দ পেয়ে ওখানে প্রচন্ড ভয় পায়। আর ঠিক 1টার পর না ওই দোতলার ব্যালকনি আর দোতলার যে জায়গাটা রয়েছে প্যাসেজটা, পুরোটাই অদ্ভুত একটা গা ছমছমে পরিবেশ তৈরি হয় প্রত্যেক দিন এখনো পর্যন্ত। ও ভুলবশত ওই আওয়াজটা পায়, পেতেই ও তাড়াতাড়ি করে ভেবেছে আমি রাস্তায় বেরিয়ে বাড়ি চলে যাব, সিঁড়িটা ধরে ও ঠিক ভুল, বাঁদিকে সিঁড়িটা রাস্তায় নামে, ডান দিকে সিঁড়িটা ওর জানা না, ওই সিঁড়িতে ও নেমে যায়। যখন ওই সিঁড়িতে নামছে, অর্ধেক নামার পর দেখছে নিচেটা পুরোটা অন্ধকার। ও তখন ভাবছে যে অন্ধকার কেন, এত অন্ধকার হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না, বাইরে তো বেশ রোদ রয়েছে, এ তো না যে মেঘলা ওয়েদার, এরকম কি করে হলো। তখন সে বুঝতে পারে যে আমি ভুল সিঁড়িতে নেমে যাই। তখন সে তাড়াতাড়ি উঠে আবার দোতলায় এসে যে ডান দিক থেকে বাঁ দিকের সিঁড়িতে নামবে, যখন ও উঠছে তখন ও লক্ষ্য করে যে ওই যে ঘরটা দোতলায় বললাম ওই সিঁড়ির কাছে, ওই ঘরটা আর দুদিকে কিন্তু সিঁড়ি ঘরটার সামনে।
দেখছে ওখান থেকে একজন কালো একটা অভয়ব 6 ফুট হাইট হবে একটা মানুষের, মানে একটা মহিলা না কিন্তু পুরুষের একটা অভয়ব, ঠিক বলে যেরকম রোবট হয় না, ঠিক রোবটের মতো করেই ওই সিঁড়ি দিয়ে নামছে। যেই সিঁড়িতে রিয়া দাঁড়িয়ে রয়েছে উপরে ওঠার জন্য, সেই সিঁড়ি দিয়ে সে নিচে নামছে। এরকম একটা সময় ওর পুরো সারা শরীর ওখানে অবশ হয়ে যায়। তখন ও জোর করে কি করবে, এখন ও তো কোনোদিন ওই সিঁড়িতে যাইও নি, ও জানে না আদৌ ওই সিঁড়ির নিচে কি আছে, পুরোটাই অন্ধকার একটা ঘর দেখতে পাচ্ছে। ও যখন দেখছে যে ওই রোবটের মতো একটা কালো ছায়া যখন ওর দিকে সিঁড়ি দিয়ে নামছে খুব আস্তে আস্তে, ও তো ওখান থেকে উঠতে পারছে না, ওকে তো বাঁচার জন্য ওখান থেকে উঠতে হবে। ও তখন ওখান থেকে কোনো রকমে মরি কি বাঁচি যাই হবে হোক ও নিচে নেমে যায়। যখন ও নিচে নামে তখন দেখে মর্গ। হ্যাঁ, ওই যখন বিল্ডিংটা ওখানে তৈরি হয় তার আগে বরানগরে ওখানে একটা হসপিটাল ছিল। ওই হসপিটালটা ভেঙে ওখানে বিল্ডিং হয় 3 তলা একটা। আর যে মর্গটা ছিল ওই মর্গটা আজও আজও রিয়া বলে দিদি ভাই বিশ্বাস না করলে আমি তোমায় নিয়ে যাব, আজও ওই মর্গটা ওই যে গ্র্যান্ড ফ্লোর তার নিচে আছে, একদম অন্ধকার ধোয়া ধোয়া ঘরটা। ফলে যখন আমার বান্ধবী ওখানে নামবে ও দেখছে অনবরত মর্গে যখন কোনো মরা রাখে ডেড বডি, যে এক একটা ছোট ছোট তো তাদের জন্য থাকার এক একটা মানে ডয়ার মতো করা থাকে, তো সেই ডয়ার গুলো আপনা আপনি মানে খুলছে বন্ধ হচ্ছে খুলছে বন্ধ হচ্ছে। যতগুলো ড্রয়ার আছে ওখানে একটা পুরো ওয়ালের মধ্যে ওরকম ড্রয়ার উপর থেকে নিচ পর্যন্ত করা রয়েছে, ওগুলো খুলছে বন্ধ হচ্ছে। ও ওরকম অবস্থায় কি করবে কিছু না বুঝে পেরে দেখে একটা সাইডে জেনারেটর রুম রয়েছে ওখানটা। তো ও ভাবলো যে জেনারেটর রুমের ওখানটা কিন্তু লাইট জ্বলছে, মানে ওই জেনারেটর যে রুমের কথা আমি বলছি ওই মর্গের সাথেই কিন্তু ওই রুমটা করা, মানে জেনারেটরটা বসানো ওইটা কিন্তু চলছে। ও তখন ওই জেনারেটরের ঠিক পেছনে বক্সটা লুকিয়ে পড়ে। তখন দেখছে যে অভয়টা সিঁড়ি দিয়ে আস্তে 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 নিচে নেবে। ও তো ওখানে লুকিয়ে রয়েছে আর অভয়টা কিন্তু এসে ঠিক রোবটের মতনই আস্তে আস্তে এসে এপাশ ওপাশ শুধু ঘুরে ঘুরে ওকে খুঁজছে, যে একটা মানুষের গন্ধ পেয়েছে একটা অভয়ব, ও খুঁজছে যে ওই মানুষটা গেল কোথায়, ওর তো একটা গায়ের গন্ধ আছে, ও তো মানুষ, আর যে অভয়ব ও তো একটা স্মেল পাচ্ছে, ও কিন্তু খুঁজছে। তো যখন রিয়ার বান্ধবী যে দেখছে ও খুঁজছে, ও চুপ করে ওই জেনারেটর যেখানে আছে জেনারেটরের ঠিক পেছনে একটা টিনের কোণে ফাঁকা দিয়ে ও লক্ষ্য করছে যে ও খুঁজছে। আর যখন রিয়ার বান্ধবী ওখান থেকে বেরিয়ে দৌড়ে যখন সিঁড়ি দিয়ে উঠে পালিয়ে আসতে যাবে ওরকম সময় যে ওর সামনে যে টিনটা ছিল সেই টিনটা কিন্তু ওখানে পড়ে যায়, ভাঙা টিন, একটা টিনের পেছনেই ও দাঁড়িয়েছিল। ও যখন টিনটা পড়ে বলে দিদি ভাই বিশ্বাস করবে না, রিয়া বলছে আমার বান্ধবী বলছে ওই যে মর্গের যে কামরা কামরা করা ছিল ডয়ার মতো যেখানে ডেড বডি রাখা হয় আমরা জানি, যেগুলোকে আইস রুম কিছু একটা বলে, বলছে ওগুলো দিয়ে মানে কি বলবো কালো কালো মানে ছোট ছোট ধোয়ার মতো মানে কতগুলো যে ওখান থেকে বেরোলো আর বিকট একটা চিৎকার। আর ওই রোবটটার সাথে ওরা একসাথে ওই সিঁড়ি দিয়ে উঠে যে দোতলার যে ঘরটা বললাম উঠেই পড়ে, যেটা তালা বন্ধ, মানে কেউ আজ পর্যন্ত খোলা অবস্থায় দেখেনি, সব ওই যে আত্মাগুলো আর ওই রোবটের মতো যে কালো একটা অভয়ব ছিল ও একসাথে ওই ঘরটার ভিতর ঢুকে যায়। আর ও সিঁড়ি দিয়ে উঠে কোনো রকমে মানে পড়ি কি মরি কোনো ঠিক নেই, ও ওখান থেকে সোজা উঠে বাঁ হাতে যে সিঁড়িটা ছিল ওই সিঁড়ি যেটা নিচে নামে একদম সোজা দৌড়ে রাস্তায়। যখন রাস্তায় এসে পড়ে এসে ওর সাথে সাথে রাস্তার মধ্যেই মানে ওই ফ্ল্যাট থেকে বেরিয়েই সেন্সলেস হয়ে যায়। তখন ওখানে লোকজন সবাই ধর 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 কি ব্যাপার, আর ওখানে মোটামুটি সব লোকজন জানে এই বিষয়টা যে একটার পর দোতলায় কিন্তু হয়, 3 তলায় কিন্তু লোক আছে কোনো সমস্যা নেই, জামা কাপড় উপরে শোকাচ্ছে ছাদে, একতলায় লোক বাস করছে কোনো সমস্যা নেই, দোতলায় কিন্তু কেউ বাস করতে পারে না। আর দোতলায় বাস করতে পারে না সেটা হচ্ছে দোতলায় যে দুখানা রুম আছে
রুমের পাশে, যেটা সিঁড়ি দিয়ে উঠে আমি প্রথম থেকে বলছি, একটা রুম যেটা লক অবস্থায় রয়েছে, কেউ দেখেনি খোলা, ওখানে একটা অদ্ভুত রকমের আত্মা থাকে। সে হচ্ছে, যখন হাসপাতাল ছিল, আজ থেকে প্রায় ধরে নাও 23-24 বছর আগে ওখানে একটা হাসপাতাল ছিল, আর নিচে ওইটা ছিল মর্গ। ওই হাসপাতালে এক কর্মচারী, উনি নন বেঙ্গলি ছিলেন, উনি ওখানে কাজ করতেন। উনি অ্যাকচুয়ালি কোনোদিন বিয়ে শাদী করেননি, ওনার বিয়ে হয়নি। ওনার মোটামুটি ওই 53-54 বছর বয়স ছিল যখন ওই হসপিটালটা বন্ধ হয়ে যায়। তখন ওনাকে বিল্ডিংটা করার পরে পরে ওইখানে ঘরটা দেওয়া হয়, দোতলার ওই ঘরটা সিঁড়ি দিয়ে উঠি, ওই ঘরটায় লোকটি থাকতো। একদিন নিজে নিজে লোকটি গলায় দড়ি দেয় ওই রুমের মধ্যে, সেই থেকে ওই দোতলার যে জায়গাটা রয়েছে আর দোতলার ওই ঘরটা এখনো পর্যন্ত ভুতুড়ে, ওখানে কিন্তু কেউ বাস করতে পারে না। তবে নিচে কিন্তু যেখানে ওই জেনারেটর রুমটা রয়েছে মর্গের সাথে, ওখানে কিন্তু লোক যায়, কোনো ইলেকট্রিক সমস্যা হলে কোনো সমস্যা কিন্তু হয় না। যখন ওই অবয়বটা দুপুরের পর বেরোয়, ওই দুপুরের পরে কিন্তু ওর একটা ওখানে অস্তিত্ব বোঝা যায়। ওর জন্য দুপুর 1টার পর ওই দোতলার বিল্ডিং এর রুমে কেউ বাস করে না আজও। তবে তোমাদের যেটা বলছিলাম, এটা ছিল ঘটনা। আমাদের রিয়া বলে, দিদি ভাই অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, ওই যে ভদ্রলোক ছিলেন নন বেঙ্গলি গার্ড হসপিটালে, উনি কোনোদিন মেয়েদের দেখতে পেতেন না, নারী জাতকে উনি কোনো একটা কারণে সহ্য করতে পারতেন না। তার জন্য ওখানে কোনো মহিলা গেলেই তার উপরে কিন্তু একটা অ্যাটাক হয়। যদি কোনো পুরুষ মানুষ যায়, এরকম কোনো অভিজ্ঞতা নেই, তবে কিন্তু এর আগে 2জন মহিলা কিন্তু ওখানে মারাও গেছে। হ্যাঁ, আমাদের কিন্তু রিয়া এটা জানায়। আর রিয়া কিন্তু আমাকে এটাও বলেছে, দিদি ভাই আমি তোমাকে ওখানে নিয়ে যেতে চাই, তুমি ওখানে যাবে, আর আমি তোমার সাথে থাকবো, কিন্তু আমি দোতলায় যাব না। তবে তুমি যদি সকালবেলা যাও, মানে 12:30টার মধ্যে, তাহলে আমি তোমার সাথে দোতলায় যাব উপরে। যদি তুমি দুপুর দিকে যাও তাহলে আমি যাব না। তবে দর্শক বন্ধু, যেটা বলছিলাম তোমাদের সাথে, আমি একটা চ্যালেঞ্জ করলাম, তোমাদের সোনা দিদি ভাইকে এইটুকুনি বিশ্বাস করতে পারো, আমার খুব তাড়াতাড়ি 10K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। সেটা তোমরাই পারো। তোমরা আজকে যারা ঘটনাটা শুনছো, তাড়াতাড়ি যদি আজকে 10K আবার কমপ্লিট করে দাও, মানে আজকে না, যদি তোমরা ঘটনাটা দেখতে দেখতে করে দাও, তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি 10K কমপ্লিট হলে আমি বরানগরে সেই 3তলা যে ভুতুড়ে বিল্ডিং, আমি কথা দিলাম যাব, আর তোমাদের জন্য পুরো ভিডিও আমি করে এনে দেখাবো। ঠিক আছে? তাহলে ঘটনাটা কেমন লাগলো? এবার যাব আমরা আমাদের 2 নম্বর ঘটনা। নতুন এক দম্পতি যাদের বিয়ে হয়, তারা বিয়ের ঠিক ওই 1.5 মাস পর ঘুরতে যায় হচ্ছে সুন্দরবন। হ্যাঁ, তোমাদের আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, সুন্দরবনে তারা ঘুরতে যায়। এবার নতুন নতুন বিয়ে হয়, তাদের কিন্তু লাভ ম্যারেজ না, দেখাশোনা করে বাড়ি দিয়ে বিয়ে দেয়। যেই দম্পতি যায়, তাদের আজকে নাম অ্যাড্রেস পুরোটা হাইট রাখবো। যে ঘটনাটা শেয়ার করে সে হচ্ছে যে দম্পতি, তারই খুব কাছের এক বান্ধবী। ঘটনাটা বলে যে, দিদি ভাই আমার যে বান্ধবী, তার একটি ছেলের সাথে বিয়ে হয়। ছেলেটিকেও দেখতে সুন্দর, মেয়েটিকেও দেখতে খুবই সুন্দর। তাদের বিয়ের পরই তারা দার্জিলিং ঘুরতে যায়। ওখান থেকে ঘুরে আসার পর সুন্দরবন ঘুরতে যায়। এবার সুন্দরবন যখন তারা ঘুরতে যায়, সুন্দরবনে একটি জঙ্গলের ভিতরে তারা গিয়ে দুজনে খুব কাছাকাছি এসে যায়। একটা তাদের মধ্যে একটা অন্যরকম ফিলিংস চলছিল। এবার তারা কি করে, ওই জঙ্গলের মধ্যে ফাঁকা নিলিবিলি, কেউ নেই, তারা ওখানে যৌন মিলন করে। এবার ওখানে যখন যৌন মিলন করে, যেখানে সেখানে কিন্তু এই শারীরিক সম্পর্ক একটা মানে নিয়ম আছে, যেখানে সেখানে এই জিনিসগুলো কিন্তু করতে নেই। কারণ আমাদের চারপাশে অনেক জিনিস আছে যেগুলো আমরা কিন্তু দেখতে পারি না, তাদের কিন্তু উপস্থিতি থাকে। আমরা রাস্তা দিয়ে হাঁটছি, কোনো জায়গায় অনেকে আছে গিয়ে, ছেলে বলো মেয়ে বলো, হট করে ফাঁকা নিলিবিলি জায়গা দেখলো, একটু জঙ্গল ঝোপঝাড় ঢুকে বাথরুম করে।
এগুলো কিন্তু করতে নেই। করলে পারে তুমি সাড়া দাও, হাততালি দাও, অথবা বলো কে আছো সরে যাও বলে কিন্তু সেখানে বাথরুম করতে হয়। তো তারা তাদের এতটাই শরীরের একটা আগুন, নিজেদের নতুন নতুন বিয়ে হয়েছে, তারা হোটেলের রুম পর্যন্ত না নিজেদের ঠিক রাখতে পেরে তারা ওখানেই শারীরিক সম্পর্ক করে জঙ্গলের ভিতরে। যখন করে তখন দুজনের মধ্যে ওই সময়টা তো কিছু ফিল হয়নি, তারা তাদের মধ্যে একটা নেশার মধ্যে ছিল। যখন জিনিসটা হয়ে যায় তখন আরও যারা ওই লঞ্চে করে যায়, যে সুন্দরবনে একা তো যায়নি, লঞ্চে প্রায় 30 জন মানুষ ছিল, তারা তাদেরকে খোঁজ করে যে নতুন দুটো আমাদের নতুন বিয়ে হয়েছে, ছেলেটি মেয়েটি কোথায়। যখন তারা খোঁজ করে পায়, তারা দেখছে জঙ্গলের ভিতর দিয়ে বেরোচ্ছে। স্বাভাবিক, প্রতিটা মানুষই তো বুঝতে পারে দেখে। তো মানুষও বুঝতে পেরেছে যে এরা জঙ্গলের ভিতরে কিছু একটা কাজকর্ম করে এলো। তো সেখানে গিয়ে ওই মানে তাদের সাথেই যাওয়া একজন মানে বয়স্ক মহিলা, কাকিমা জেঠিমা মানে বয়সী হবে, উনি তখন ওই নতুন দম্পতি যে বৌদি ছিলেন, বৌদিকে বলে যে মা, তোমরা তো সজনেখালি, ওখানে তো সজনেখালি একটা জায়গা আছে, তোমরা জানো, সুন্দরবনে যারা গেছে জানো, তোমরা তো ওখানে হোটেল রাখতে বাস করবে, তোমরা একটুখানি নিজেদের মধ্যে একটু মানে ঠিকঠাক সমঝোতা করো, হোটেল পর্যন্ত রাতটুকুনি একটুখানি ঠিকঠাক থাকো। আমি বুঝতে পারছি তোমাদের নতুন নতুন বিয়ে হয়েছে, কিন্তু জঙ্গলে যেখানে সেখানে এইসব জিনিস করতে নেই। তো মেয়েটা তখন বলে যে আপনার তো বয়স হয়েছে কাকিমা, আপনি কি বুঝবেন। অ্যাকচুয়ালিও মেয়েটি খুবই অহংকারী, আর এই ঘটনাটা কিন্তু মেয়েটির বান্ধবী শেয়ার করে। তো মেয়েটি যখন ওই কাকিমাকে এরম করে বলে, কাকিমা বা জেঠিমা বয়সী, তো উনি তখন আর কিছু বলেননি। তো সেখানে গিয়ে তারা আবার রাতের বেলা হোটেলে থাকে, থাকার পর সকালবেলা আবার একই লঞ্চে করে তারা আবার চলে আসে নামখানা। তো এবার ঘটনাটা ঘটে, ওরা যে ওখানে শারীরিক সম্পর্ক করে এইটা কিন্তু কেউ জানে না। অ্যাকচুয়ালি স্বামী স্ত্রী দুজনই জানতো। আর ওই যে বউটি ছিল, মানে ওই যে কাকিমা আরো যারা ছিল অনেকেই ওদেরকে দেখে বুঝতে পেরেছে যে ওরা কিছু একটা করেছে। তো যাই হোক, যখন তারা বাড়ি ফিরে আসে, তারপর থেকে বউটি অদ্ভুতভাবে যখনই স্বামীটার সাথে সহবাস করত, রাতের বেলা দুপুর বেলা যখনই হোক সহবাস করত, বউটি কাঁদতো, খুব কাঁদতো। তখন স্বামীটা বলতো যে কি ব্যাপার, তোমার কি আমাকে ভালো লাগে না, তুমি কান্নাকাটি করো কেন, ওই এতদিন তো আমরা এরকম দুজনে এক হয়েছি, কোনোদিন তো তোমাকে এরকম দেখিনি। বউটি কিছু বলতো না, খুব কাঁদতো। এবার এরকম একদিন দুদিন হয়তো ভাবতো কোনোভাবে ওর কষ্ট লাগে, হয়তো কোনো রকম শারীরিক প্রবলেম হয়, ওই ডাক্তার দেখায়, চিকিৎসা করায় অনেক জায়গায়, তো ভালোই থাকে। যখনই স্বামীটা ওর সাথে কোনো রকম সহবাস করতে যায় তখনই বউটি কান্নাকাটি করে, যখনই কিছু করতে যায় কাঁদে। তো এরকম বাড়াবাড়ি হতে দিনের পর দিন ছেলেটি তার মাকে বলে, মা একটা কথা তোমার সাথে বলার ছিল। তার মা তখন বলে হ্যাঁ বল। তো তখন বলে মা, আমি যখন তোমার বৌমার কাছে যাই তখন তোমার বৌমা খুব কান্নাকাটি করে, ওর কি আমাকে পছন্দ না। তখন ছেলেটির মা বলে যে কেন পছন্দ হবে না, দেখাশোনা করে দুই ঘরের মানে মতামত নিয়ে মেয়ের পছন্দ ছিল তবেই তো তোকে বিয়ে দিয়েছি ওই বাড়িতে, তাহলে আজকে কেন। এবার বিষয়টা এমনই জটিল ব্যাপার। এবার ছেলে যতই মাকে বলুক, বৌমাকে কিন্তু শাশুড়ি এই কথাটা বলতে পারছে না। ছেলেটির মানে ছেলেটির মা ছেলেটির বাবাকেও এই কথা বলতে পারছে না। এটা কি করে সম্ভব, এটা বলতে পারে ছেলে বৌমার কথা। ছেলে এটা মাকে বলেছে যে মা বন্ধুর মতো সাহস করে, মা তো মাকে বলেছে মা এরকম সমস্যা হচ্ছে। এবার সেখানে গিয়ে একটা মানে অসুবিধার মধ্যে পড়ে যায়। এবার ছেলেও দিনের পর দিন তার একটা শরীরের, সে যখনই যায় তার ওয়াইফের কাছে, ওয়াইফ ওরকম করে কান্নাকাটি করে, কান্নাকাটি করে তো করে, সারা রাত কাঁদে, কি করবে কিছু বুঝে উঠতে পারছে না। তখন যে ছেলেটির মা একদিন সামনে এক কালী মন্দিরে
শনিবার দেখে পুজো দিতে যায়। তো ওখানে ওই কাকিমার মানে ছেলেটির মায়ের কিছু বান্ধবীর সাথে দেখা হয়, বয়স্ক তারাও। তো তারা তখন জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমার ছেলের তো বিয়ে হলো, নাতিপুতি কবে হবে, কবে আমরা বলো তো ঠাকুমা হব। তখন ওই ছেলেটির মা সবকিছু তাদেরকে বলে যে জানো তো এরকম এরকম সমস্যা হচ্ছে, আমার ছেলে আমাকে এই কথাটা বলেছে, আমি তো আমার ঘরের স্বামীকেও বলতে পারছি না, কি করব, খুব দুশ্চিন্তায় রয়েছি। তখন তারা বলে যে এইটা কবে থেকে হচ্ছে, তোমার ছেলে তো প্রথম থেকে এটা হচ্ছে না নিশ্চয়ই, তোমাকে বলেছে এটা কবে থেকে হচ্ছে, তোমার ছেলেকে একটু জিজ্ঞাসা করো। তো তার মা বলছে আমি কি করে জিজ্ঞাসা করবো, এটা তো সত্যি একটা লজ্জাজনক বিষয় না, এটা তো বলা যায় না ছেলেকে। তখন তার মা যাই হোক অনেক কিছু ভাবনা চিন্তা করে ভাবলো এইখান থেকে তো ছেলেকে উদ্ধার করতেই হবে। তো ছেলেকে রাতের বেলা যখন ছেলে অফিস থেকে আসে, ছেলেকে আলাদাভাবে তার মা রাতের বেলা জিজ্ঞাসা করে যে বাবু তোর সমস্যা বউর সাথে কতদিন ধরে হচ্ছে। তখন ছেলে বলে মা আমরা এরকম সুন্দরবন থেকে ঘুরে আসার পর এই সমস্যা হচ্ছে। তখন ছেলেকে তার মা বলে যে তুই আমার সাথে এক তান্ত্রিকের কাছে কালকে যাবি, আমার সাথে, তোর বউকে নিয়ে যেতে হবে না। সেরকম ভাবেই ছেলেটি যায়। যখন যায় তখন সেই তান্ত্রিক বলে যে তুমি তোমার যে বউ তার সাথে যে একটা বাজে কাজ করেছো। হ্যাঁ, এটা বাজে কাজই বলেছে, কারণ তোমরা স্বামী স্ত্রী, তোমরা ঘর পেতে, তোমরা হোটেল পেতে, তোমরা এতটাই দুজনে মানে যৌন কার্যে এতটাই নিযুক্ত হয়ে গেছো, তোমরা জঙ্গলের মধ্যে সহবাস করেছো। তোমরা জানো ওখানে কত রকমের কত জিনিস, কত স্পিরিট ওখানে ছিল। এমন একটি ওখানে নেগেটিভ আত্মা যে তোমার বউকে মানে কি বলবো, তোমার বউকে সেই আত্মাটা পুরোভাবে ধরে নিয়েছে। ও যখনই তোমার কাছে আসবে ও শুধু কান্নাকাটি করবে, কারণ যে ওখানে ছিল সে কোনোদিন এই যে সহবাসের একটা আনন্দ, এই যে একটা মিলনের যে উৎস, এই আনন্দটা কোনোদিন পাইনি। আর সেই আত্মাটা ছিল কুমারী, সেই আত্মাটা ওখানে দাঁড়িয়ে তোমাদের যৌন মিলন দেখেছে। আর তারও ইচ্ছা হয়েছে যে সেও মৃত্যুর পরে ওর শরীরে এসে যৌন মিলনটা করবে। কিন্তু যখন তুমি তোমার বউর কাছে যাও, তোমার বউ বুঝতে পারে, তোমার বউ নিজে থেকে কান্নাকাটি করে যাতে তুমি তার কাছে না আসো, সহবাস না করো। সে বুঝতে পারে আমার শরীরের মধ্যে কিছু একটা ধারণ করে যখন সহবাস করতে যাও, তার জন্য তোমার বউ কাঁদে। কিন্তু তোমার বউ যখনই তুমি সরে যাও তখন সেই আত্মাটা সরে যায়, তোমার বউর আর মনে থাকে না কিছু যে তোমাকে ও বলবে। এটাই ছিল আমাদের আজকের দ্বিতীয় ঘটনা। দর্শক বন্ধু, তোমাদের ঘটনাটা কেমন লাগলো বলো, দুটো ঘটনা কেমন লাগলো বলো। আর যেই চ্যালেঞ্জটা আমি নিয়েছি সেটা কিন্তু তাড়াতাড়ি তোমাদের পূরণ করতে হবে, 10K। তবে সতে থেকো, আর যেই স্ক্রিনে নাম্বারটা যাচ্ছে অবশ্যই সেখানে তোমরা কিন্তু আমাকে ঘটনা শেয়ার করো, আর তোমরা হাই লিখে পাঠাও, দরকার হলে আমি তোমাদের সাথে কল করে কথা বলে নেবো। তবে আরেকটি মাধ্যম বলে দিচ্ছি, সেটা হচ্ছে সোনা বসাক 14 আমার ইনস্টাগ্রাম আইডি। ওখানে তোমরা ডিএম অথবা ভয়েস মেসেজ করো বাংলা হিন্দি ইংলিশে। আর প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটা পিন করা থাকে, চাইলে তোমরা আমাকে মেল করেও ঘটনা শেয়ার করতে পারো। আজকে আসবো, যেতে যেতে বলবো ঘটনা দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল। আজকের ঘটনাটা কিন্তু আমার দুটো ঘটনাই দারুণ লেগেছে। তবে কিন্তু সবাইকে আমি বলবো তোমরা কিন্তু ফাঁকা জায়গায় যদি কেউ বাথরুম করো, ছেলে মেয়ে যেই আজকে দেখছো না কেন সেখানে কিন্তু শব্দ করে কাজ করবে, নাহলে কিন্তু অনেক আত্মা আমাদের চারপাশে থাকে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পারি না, তারা কিন্তু খুব বড় ধরনের ক্ষতি করে দিতে পারে। আজকে আসবো, সবাই ভালো।